হ্যালো এভরিওয়ান, আজকে আমরা জেড টেস্ট নিয়ে কথা বলবো। জেড টেস্ট হচ্ছে কি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস টেস্ট। অ্যান্ড এটা দ্বারা মেইনলি কি আসলে মানে কোন ধরনের সিনারিওতে আমরা জেড টেস্ট ইউজ করি, আজকে আমরা এটা নিয়ে এইটার আলোচনা দিয়ে প্রথমে শুরু করব। তো জেড টেস্ট আমরা ওই সময় করি যে সময় দুইটা টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের মধ্যে আমরা যে সময় মিন কম্পেয়ার করি। টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপস মিন কম্পারিজন, ঠিক আছে, মিন কম্পারিজন। কিন্তু এই সেম জিনিসটা আমরা টি টেস্টের কেসেও করি। সেম ইন টি টেস্ট অলসো, সেম ইন টি টেস্ট। তাহলে মানে হোয়ার ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেড টেস্ট অ্যান্ড টি টেস্ট? তো যে ডিফারেন্সটা ওইখানে হয় যে জেড টেস্টে যদি আমরা তো জানি যে আমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কি যে পপুলেশন, অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে পপুলেশন থেকে আমরা যদি পোর্শন অফ ডাটা নেই তাহলে ওইটাকে আমরা স্যাম্পল বলি। তো জেড টেস্টের ক্ষেত্রে যদি আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নোন, ঠিক আছে, যদি জেড টেস্টের ক্ষেত্রে যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা থাকে অ্যান্ড দেন স্যাম্পল সাইজ যদি বড় হয়, স্যাম্পল সাইজ মোর দেন 30, তাহলে আমরা জেড টেস্ট করব, ঠিক আছে। বাট সাপোজ যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমার জানা আছে বাট স্যাম্পল সাইজ এন ইজ লেস দেন 30, তখন আমরা টি টেস্ট করব, ঠিক আছে। আবার সাপোজ যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ নট নোন, তখন আমরা ডিরেক্ট টি টেস্ট করব, ঠিক আছে। তো এ হইতেছে গিয়ে একটা ফ্লো চার্ট যে যে কখন কোন টেস্টটা করব। দেখেন টি টেস্ট, টু স্যাম্পল টি টেস্ট আর জেড টেস্ট আমরা একই কারণে ইউজ করতেছি যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের অ্যাভারেজ কম্প্যারিজনের জন্য। সো আসলে দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ মানে আমি কি বুঝাইতেছি, যে ধরেন আমার কাছে একটা ভেরিয়েবল আছে হাইট অথবা ওয়েট অথবা এজ, ঠিক আছে, এই ধরনের তো ভেরিয়েবল আমার কাছে থাকতে পারে, ঠিক আছে। তো ফার্স্ট রুল হচ্ছে গিয়ে ভেরিয়েবলটা, তো দ্য ভেরি ফার্স্ট রুল অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রুল হচ্ছে গিয়ে যে ভেরিয়েবলটা বা যে ডাটা ভেরিয়েবল নিয়ে আমি টেস্টটা করতেছি, অর্থাৎ যে ডাটা ভেরিয়েবল নিয়ে আমি টেস্টটা করতেছি, দ্যাট ডাটা ভেরিয়েবল শুড বি র্যান্ডম অ্যান্ড নর্মালি ডিস্ট্রিবিউটেড। মানে হচ্ছে গিয়ে ডাটা ভেরিয়েবলের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়তে হবে। যদি ডাটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড না থাকে, ঠিক আছে, যদি এই অ্যাজাম্পশনটা যদি ফলো যদি না করে, তখন কিন্তু আমরা জেড টেস্ট অথবা টি টেস্ট করতে পারবো না। অ্যান্ড তখন আমরা ওই অল্টারনেটিভ টেস্ট করতে হবে, অ্যান্ড ওই অল্টারনেটিভ টেস্টগুলোকে নন প্যারামেট্রিক টেস্ট বলা হয়। আর যদি ডাটাগুলা র্যান্ডমনেস অ্যান্ড নর্মালি ডিস্ট্রিবিউটেড যদি থাকে, তাহলে যে ধরনের টেস্ট আমরা করি, এই যে জেড টেস্ট, টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, তারপর কোরিলেশন টেস্ট, এগুলাকে প্যারামেট্রিক টেস্ট বলে, ঠিক আছে। So this is a very important thing to keep in mind, যে আসলে আমরা জেড টেস্ট বা টি টেস্ট আমরা জাস্ট ঠাস করে করতে পারবো না, আমার ডাটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটা আগে বুঝতে হবে, ঠিক আছে। ডাটা ভেরিয়েবল ডিস্ট্রিবিউশনটা আমি কীভাবে বুঝবো, আমি প্রিভিয়াস ভিডিওতে নর্মালিটি টেস্ট নিয়ে আলোচনা করছি। তো প্রথমে ডাটা ভেরিয়েবলের নর্মালিটি টেস্ট করব, ওইখান থেকে যদি দেখি যে ওইটা নর্মালি ডিস্ট্রিবিউটেড, তখন আমরা এই জেড টেস্ট অথবা টি টেস্ট নিয়ে আগ বাড়বো। জেড টেস্ট বা টি টেস্ট কখন করবো, এইটা এই যে ফ্লো চার্টের মাধ্যমে আমি সুন্দর করে এক্সপ্লেন করে দিয়েছি। ওকে, নাও লেটস মুভ অন টু এ এক্সাম্পল। Okay, very important thing, an example.
তো এক্সাম্পলটা কি বলতেছে একটু আমরা বোঝার চেষ্টা করি। দ্য অ্যাভারেজ হাইটস অফ অল রেসিডেন্টস ইন এ সিটি ইজ 168 সেন্টিমিটার উইথ এ পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন sigma equals to 3.9. A doctor believed that the mean to be different. He measured the height of 36 individuals and found the average to be 169.5. ঠিক আছে, তো এখন এখান থেকে কাহিনী কি, তো হোয়াট ইজ মাই পপুলেশন এটা বুঝতে হবে। তো পপুলেশন হচ্ছে গিয়ে যে অল রেসিডেন্টস ইন এ সিটি, ঠিক আছে। এখন হাইপোথিসিসটা কি, তো দ্য নাল হাইপোথিসিস হচ্ছে গিয়ে যেটা হচ্ছে গিয়ে স্টার্টিং হাইপোথিসিস, স্টার্টিং অ্যাজাম্পশন। তো অন স্টার্টিং বলা হইতেছে যে অল রেসিডেন্টস ইন এ সিটি তাদের অ্যাভারেজ হাইট হচ্ছে গিয়ে 168 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে যে নাল হাইপোথিসিস। কিন্তু আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, যে এখানে দেখেন স্পষ্ট বলে দিছে যে এ doctor believed the mean to be different. Doctor believed the mean to be different. তো এটা হচ্ছে কি অল্টারনেটিভ হাইপোথিসিস, অর্থাৎ নাল হাইপোথিসিস হবে h নট ইকুয়ালস টু হবে যে মিউ ইকুয়ালস টু 168, বাট অল্টারনেটিভ হাইপোথিসিস এইচ এ হবে অর্থাৎ মিউ নট ইকুয়ালস টু 168। অ্যান্ড এরপরও সে মানে এটাও উল্লেখ আছে যে কেন ডাক্তার বলতেছে বিলিভ টু বি ডিফারেন্ট। ডাক্তার এটা বলতেছে বিলিভ টু বি ডিফারেন্ট কারণ উনি ওই পুরা রেসিডেন্ট, অর্থাৎ পুরা রেসিডেন্টের সব মানুষ থেকে 36 জন মানুষ নিছে, অর্থাৎ এই 36 ইন্ডিভিজুয়ালস এরা হইতেছে গিয়ে আমার স্যাম্পল নিছে, অ্যান্ড স্যাম্পল নিয়ে তাদের অ্যাভারেজ হাইট ক্যালকুলেট করে উনি পাইছেন যে 169.5 সেন্টিমিটার, ঠিক আছে। তো এখন এই হইতেছে কি কাহিনী, আমার কি করতে হবে, আমার জেড টেস্টের মাধ্যমে, আচ্ছা জেড টেস্ট কেন ইউজ করবো এখানে, কারণ হচ্ছে কি এখানে স্পষ্টভাবে আমাকে এই যে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, দ্যাট ইজ 3.9, আর আরেকটা জিনিস হচ্ছে কি এই যে স্যাম্পল সাইজ মোর দেন 36 ইজ মোর দেন 30, ঠিক আছে। তো ব্যাপারগুলো আরেকবার আমি রিক্যাপ করি। এখানে পপুলেশনটা হচ্ছে গিয়ে যে অ্যাভারেজ হাইট অফ অল রেসিডেন্টস ইন এ সিটি। স্যাম্পল কি, স্যাম্পল হচ্ছে কি এই যে 36 ইন্ডিভিজুয়ালস। এরপর পপুলেশন মিনটা কি, পপুলেশন মিনটা হচ্ছে গিয়ে এইটা 168 সেন্টিমিটার। পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গিয়ে স্পষ্টভাবে দেওয়া আছে ডিরেক্টলি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা 3.9। নাল হাইপোথিসিসটা কি, নাল হাইপোথিসিস হচ্ছে গিয়ে যে অল সিটিজেন্স ইন এ সিটি ইজ 168 সেন্টিমিটার, মানে মিউ ইকুয়ালস টু 168 সেন্টিমিটার। আর অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি, সেটা হচ্ছে গিয়ে যে ডাক্তার মানতেছে না ব্যাপারটা, তো এটা হচ্ছে গিয়ে অল্টারনেটিভ হাইপোথিসিস, অর্থাৎ মিউ নট ইকুয়ালস টু 168 সেন্টিমিটার। অ্যান্ড এখন আমাকে এই সবগুলো ইনফরমেশন দিয়ে জেড টেস্টের মাধ্যমে ব্যাপারটা প্রুফ করতে হবে, ঠিক আছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস মিসিং, এটা আসলে বলে দেওয়া থাকে না জেনারেলি, বাট এটা আসলে বুঝে নিতে হয় যে দ্য ডাটা ভেরিয়েবল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। ডাটা ভেরিয়েবল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। দ্য ডাটা ভেরিয়েবল ইজ নর্মালি ডিস্ট্রিবিউটেড। তো যদি ডাটা ভেরিয়েবলটা নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকে তাহলেই আমরা জেড টেস্ট অথবা টি টেস্টে আমরা যেতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে লেটস ডিনোট আওয়ার নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিস হচ্ছে গিয়ে এইচ নট, যেখানে মিউ ইকুয়ালস টু 168, আর অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে গিয়ে মিউ নট ইকুয়ালস টু 168 সেন্টিমিটার। এখন একটা জিনিস আপনাদের জানতে হবে, ইটস অ্যাবাউট ওয়ান টেইল টেস্ট অ্যান্ড টু টেইল টেস্ট, ঠিক আছে। তো ডাটাটা যেহেতু নর্মালি ডিস্ট্রিবিউটেড, এর মানে ডাটা ডিস্ট্রিবিউশনটা এরকম নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়েছে। অ্যান্ড যে সময় ওয়ান টেইল টেস্ট হয়, তো ওয়ান টেইল টেস্ট হইলে কি হয় যে শুধু একটা সাইড আমার রিজেকশন সেন্টার থাকে, রিজেকশন পার্ট থাকে শুধু একটা সাইডে। কিন্তু যে সময় টু টেল টেস্ট হয়, তো তখন দুইটা সাইডে আমার রিজেকশন পার্ট থাকে। তো এখন ওয়ান টেল টেস্ট কখন আর টু টেল টেস্ট কখন, তো যদি গ্রেটার দেন 168 হবে, তো এটা দেখেন এটা জাস্ট একটা ওয়ে যে মিউ হচ্ছে গিয়ে 168 থেকে বড়। যদি মিউটা লেস দেন 168 হইতো,
এটাও একটা ওয়ান টেল টেস্ট, যে মিউটা হচ্ছে গিয়ে পিছন দিকে যাইতেছে, অর্থাৎ 168 থেকে কম। তো যদি সিনারিওটা যদি এরকম হয় যে গ্রেটার দেন অথবা লেস দেন, তাহলে ওইটা ওয়ান টেল টেস্টের আন্ডারে পড়ে। তো তাহলে টু টেল টেস্ট কখন হবে? তো টু টেল টেস্ট আসলে এই যে এই সিনারিওতে হয়, অর্থাৎ যদি নট ইকুয়াল টু টাইপের সিনারিও থাকে, তখন আসলে আমরা টু টেল টেস্ট করি। তো নট ইকুয়াল টু মানে কি? মানে হচ্ছে গিয়ে যে মিনটা 168-এর চেয়ে বেশিও হইতে পারে, দিস মিনস দিস রিজিয়ন, আর 168-এর চেয়ে কমও হইতে পারে, দ্যাট মিনস দিস রিজিয়ন। ঠিক আছে, আশা করি আপনার ব্যাপারটা বুঝতে পারতেছেন, ওয়ান টেল টেস্ট কখন আর টু টেল টেস্ট কখন। তো এখন আমরা একটু আমাদের আসল জায়গায় ম্যাথের মধ্যে ফেরত চলে যাই। তো এখন কাহিনী হইতেছে কি যে আমি আমার নাল ডিস্ট্রিবিউশন হাইপোথিসিস টেস্টিংয়ের যে হাইপোথিসিসগুলা, নাল হাইপোথিসিস আর অল্টারনেটিভ হাইপোথিসিস, এইটা আমি ডিসাইড করে ফেলছি। তো এখন জেনারেলি টেস্টটা কী করা লাগে? টেস্টটা আসলে করতে হয় 95% কনফিডেন্স ইন্টারভ্যালের মধ্যে। ঠিক আছে, 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। তো 95% কনফিডেন্স ইন্টারভ্যালে টেস্টগুলো আসলে করতে হয়। তো তো আসলে যে সময় টু টেইলড টেস্ট হয়, তো তখন লেভেল অফ সিগনিফিকেন্সটা আসলে হচ্ছে গিয়ে 1 - 0.95। তো তখন সেটা হয়ে যায় 0.05, দ্যাট ইজ 5% লেভেল অফ সিগনিফিকেন্স। ঠিক আছে, এখন টু টেইল টেস্টের ক্ষেত্রে লেভেল অফ সিগনিফিকেন্স দুইটা রিজেকশন রিজিয়নে দুই ভাগ হয়ে যায়, অর্থাৎ 5% ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 2.5%। ঠিক আছে, তো তো তাহলে কি হইতেছে? তাহলে এখানে হইতেছে গিয়ে 1 - 0.025, ওকে, অর্থাৎ 97.5%। 97.5%। আর এইদিকে হয় একটু উল্টা, অর্থাৎ 100, অর্থাৎ 0.025, এখানে হয় 0.025, অর্থাৎ 2.5%। ইকুয়াল টু 2.5%, মানে এটা সেম। মানে ব্যাপারটা দেখেন আসলে পার্সেন্টেজটা তো আসলে এখান থেকে শুরু হয়, অর্থাৎ 0 থেকে শুরু হয়, আর এটা হচ্ছে কি আপনার 100%। ঠিক আছে, তো এই জন্য এখানে আপনার ভ্যালুগুলা ল থাকে, লেফট সাইডে ভ্যালুগুলা ল থাকে, আর যত রাইট সাইডের দিকে যাইতে থাকে তত ভ্যালুগুলো আর কি ইনক্রিজ হইতে থাকে। তো এই জন্য এই 2.5%-এর জন্য এই রিজেকশন রিজিয়ন, আর 97.5% জন্য এই রিজেকশন রিজিয়ন, আর বাকি যে 95% লেভেল অফ কনফিডেন্স, অর্থাৎ কনফিডেন্স ইন্টারভ্যালের যে রিজিয়নটা, এটা হচ্ছে কি এই পুরোটা রিজিয়নের মধ্যে। তো এখন কাহিনীটা হচ্ছে গিয়ে আমার যদি জেড টেস্ট থেকে যে স্কোরটা আসবে, অর্থাৎ জেড টেস্টের ফর্মুলা ইউজ করে আমার যে স্কোরটা আসবে, অর্থাৎ জেড টেস্ট স্কোর, ঠিক আছে, এইটা যদি এই রিজিয়নের মধ্যে যদি পড়ে, তাহলে নাল হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্টেড। তো আমি সবুজ কালি ইউজ করি, নাল হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্টেড। আর জেড টেস্ট স্কোর যদি এই রিজিয়নের মধ্যে যদি পড়ে, অথবা এই রিজিয়নের মধ্যে যদি পড়ে, তো তখন আসলে এই অল্টারনেটিভ হাইপোথিসিস উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ আসলে আমরা যে সময় ডিসিশন মেক করি ওই সময় আসলে অ্যাকসেপ্টেড ওয়ার্ডটা আমরা ইউজ করি না, আমরা জেনারেলি বলি যে নাল হাইপোথিসিস ইজ রিজেক্টেড, অথবা উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আর আরেকটা জিনিস বলি যে উই মে নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আসলে এটা হচ্ছে গিয়ে একটা ল্যাঙ্গুয়েজ টাইপের, ডিসিশন মেকিংয়ের ল্যাঙ্গুয়েজে আসলে আমরা অ্যাকসেপ্টেড ওয়ার্ডটা ইউজ করি না, আমরা সবসময় রিজেক্টেড দ্বারা ব্যাপারটা ডিসিশন মেক করি। তো এখন কাহিনী হচ্ছে গিয়ে যে আমি তাহলে পার্সেন্টেজ বুঝলাম, এরপর এটার ভাগটাও বুঝলাম, কিন্তু পার্সেন্টেজ বা ভাগ দিয়ে তো হইতেছে না, কারণ জেড টেস্ট স্কোর থেকে আমি একটা নিউমেরিক্যাল স্কোর পাবো, লাইক 1.78,
28 এরকম আমি একটা স্কোর পাবো। তো তাহলে তো আমার এখানে একটা স্কোরের রেঞ্জ লাগবে, তাই না? তো এখন এই স্কোরের রেঞ্জটা আমরা পাবো হচ্ছে গিয়ে আমাদের জেডের টেবিল থেকে। তো জেড স্কোর টেবিল নামে একটা ওয়েবসাইট আছে, এই যে জেড টেবিল। তো জেড টেবিলের মধ্যে এই যে এটা দেখেন, এটা হচ্ছে কি আপনার এই যে লেফট সাইডের ক্যালকুলেশনের জন্য, এই লেফট সাইডের ক্যালকুলেশনের জন্য। এরপর একটু যদি আপনি নিচে যান তাহলে এটা হচ্ছে কি আপনার রাইট সাইডের ক্যালকুলেশনের জন্য। তো আপনার এখানে কি হইতেছে কি 97.5%, এই রিজিয়নটা হচ্ছে 97.5%। তো এটা যদি 100 দিয়ে ডিভাইড করে যদি ডেসিমাল পয়েন্টে আনেন তাহলে কি হবে 0.975। তো আপনাকে এই যে স্কোরগুলো দেখতেছেন ভিতরের যে স্কোরগুলো, এখান থেকে 0.975টা খুঁজে বের করতে হবে। তো 0.97193850 0.9750, ঠিক আছে? তো 0.9750 এটার জেড স্কোর কি? এটা হচ্ছে গিয়ে এই যে ভ্যালুগুলো ভিতরে, এগুলো সবগুলো হচ্ছে গিয়ে প্রবাবিলিটি ভ্যালু, ঠিক আছে? এই যে এগুলা কিন্তু প্রবাবিলিটি ভ্যালু। 97.5% এটা হচ্ছে কি এক ধরনের প্রবাবিলিটি ভ্যালু, 2.5% এটা হচ্ছে কি এক ধরনের প্রবাবিলিটি ভ্যালু। তো 97.5% এখানে আমরা পেয়ে গেছি। তো এটার জন্য জেড স্কোরটা কি 1.9 আর 0.06। তো 1.9 প্লাস 0.06 কি হয় 1.96 হয়। তো তাহলে প্লাস 1.96, তো এখানে লিখতে হবে প্লাস 1.96। তো এই অপোজিটে কী হবে? অপোজিট কিছুই হবে না, জাস্ট ব্যাপারটা উল্টে যাবে। উল্টে যাবে মানে হচ্ছে গিয়ে যেহেতু নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে গিয়ে সিমেট্রিক্যাল ডিস্ট্রিবিউশন, তো সেই জন্য এই লজিকে যদি এই পোর্শনটা যদি 1.96 হয় তাহলে এই পোর্শনটা জাস্ট উল্টে গিয়ে -1.96 হয়ে যাবে, ঠিক আছে? তো এখন কাহিনীটা কি? এখন কাহিনীটা হচ্ছে গিয়ে যদি আমার জেড টেস্ট স্কোরের ভ্যালুটা যদি -1.96 থেকে প্লাস 1.96 এর মধ্যে যদি পড়ে, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি আমার ভ্যালুটা পড়ে, তো তখন 95%-এর রেঞ্জের মধ্যে পড়বে। তো তখন হচ্ছে গিয়ে নাল হাইপোথিসিস, উই মে নট রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, ঠিক আছে? কিন্তু ভ্যালুটা যদি ধরেন 1.96-এর চেয়ে যদি কম হয়, -1.96-এর চেয়ে যদি কম হয়, অথবা ভ্যালুটা যদি +1.96-এর চেয়ে যদি বেশি হয়, তো তখন আপনার যে সময় -1.96-এর কম হবে তখন কিন্তু এই রিজিয়নে পড়বে। তো তখন আমরা বলবো উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস। আর যখন 1+1.96-এর চেয়ে বেশি হবে স্কোরটা, তখন এই রিজিয়নে পড়বে। তো তখন আমরা বলবো যে উই মে রিজেক্ট দ্য নাল হাইপোথিসিস, অর্থাৎ এইটা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। হ্যাঁ, ব্যাপারটা আসলে একটু জটিল, বাট আমার ভিডিওটা আবার আপনি রিপিটেডলি দেখবেন, তাহলে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এটা হচ্ছে কি ztable.com থেকে আমি হচ্ছে কি এই যে রাইট সাইডের ভ্যালুটা ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাইছি। এখন আপনাদের কাজ হচ্ছে গিয়ে যে এই যে উপরে এই যে লেফট সাইডের ভ্যালু দেওয়া আছে, তো ওইখান থেকে লেফট সাইডের ভ্যালুটা ক্যালকুলেট করা অ্যান্ড আমার কথা মতো যে -1.96 আসে ওইটা মিলানো আপনার কাজ, ঠিক আছে? এখন ইয়েস, তো আমরা ডিসিশন মেক করার অর্থাৎ যে স্কোর আমার দরকার ওইগুলো আমরা পেয়ে গেছি। এখন আমি অঙ্ক করব, অর্থাৎ ম্যাথ করব। সো ম্যাথ করব সেটা হচ্ছে কি যে জেড টেস্টের ফর্মুলা দিয়ে। সো জি টেস্ট ফর্মুলা, সরি, সো জেড টেস্টের ফর্মুলা হচ্ছে এক্স বার, যেটা হচ্ছে কি স্যাম্পল মিন মাইনাস মিউ, অর্থাৎ হচ্ছে কি পপুলেশন মিন ডিভাইডেড বাই সিগমা, যেটা হচ্ছে গিয়ে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই রুট এন। তো রুট এন, তো এন হচ্ছে কি আমার স্যাম্পল সাইজ, ঠিক আছে? তো এখানে আমি সুন্দর করে লিখে দিচ্ছি, এন হচ্ছে গিয়ে স্যাম্পল সাইজ, যেটা হচ্ছে গিয়ে 36। এক্স বার হচ্ছে স্যাম্পল মিন। একটা জিনিস খেয়াল করবেন, অল দ্য টাইম এক্স বার দ্বারা স্যাম্পলের মিন বোঝানো হবে, অল দ্য টাইম মিউ দ্বারা পপুলেশনের মিন বোঝানো হবে, অল দ্য টাইম সিগমা দ্বারা পপুলেশনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝানো হবে, অল দ্য টাইম এন দ্বারা স্যাম্পল সাইজ বোঝানো হবে। তো পপুলেশন এক্স বার স্যাম্পল সাইজ হচ্ছে, স্যাম্পল মিন হচ্ছে গিয়ে আপনার আই থিঙ্ক 169.5 আই থিঙ্ক,
it is 169.5, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কি 3.9 আর পপুলেশন মিন হচ্ছে কি 168 সেন্টিমিটার। তো এটা হচ্ছে কি 168.5, এরপর মিউ হচ্ছে পপুলেশন মিন, যেটা হচ্ছে এটা হচ্ছে 168, আর সিগমা হচ্ছে গিয়ে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, যেটা হচ্ছে গিয়ে কত 3.9। তো এখন কি করতে হবে? নাথিং, জাস্ট প্লাগ ইন দ্য ভ্যালুস। 169.5 minus 168 ডিভাইড বাই কত 3.9 ডিভাইডেড বাই 36 রুট ওভার 36, ঠিক আছে? তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 169.5 minus 168 1.5 হবে কি উপরে হবে 1.5 ডিভাইডেড বাই হচ্ছে 3.9 ডিভাইডেড বাই রুট ওভার 36 হচ্ছে গিয়ে 0.65, that is 1.5 divided by 0.65 হচ্ছে 2.307, that is more than 1.96। এর মানে আমার যে z টেস্ট থেকে z এর যে ক্যালকুলেটেড ভ্যালু যেটা আসছে, দিস ইজ ক্যালকুলেটেড ভ্যালু, তো ক্যালকুলেটেড ভ্যালুটা আমার এখানে পড়তেছে, ঠিক আছে? ক্যালকুলেটেড ভ্যালুটা আমার এখানে পড়তেছে। দিস মিনস এখন আমরা কনক্লুশন দিব। This means that our test is statistically significant, and is statistically significant at 5% level of significance. We may reject the null hypothesis and confirm doctor's intuition, এরকম লিখে দিবেন। ওকে, তো এই হচ্ছে গিয়ে জেড টেস্টের একটা ওভারঅল কনসেপ্ট। সো আমরা শুরু করছি যে জেড টেস্ট আসলে আমরা কখন কোন কেসে করব, এরপর আমরা কিছু জেড টেস্টের অ্যাজাম্পশন নিয়ে আমরা কথাবার্তা বলছি, এরপর আমরা জেড টেস্টের একটা এক্সাম্পল নিয়ে কথাবার্তা বলছি। অ্যান্ড এই সেম জিনিস তো আমরা এখন এই যে ফর্মুলা দিয়ে ফর্মুলার মধ্যে মানগুলো বসায় করছি, কিন্তু এই সেম জিনিস আমরা আর এবং পাইথনের মাধ্যমে খুব ইজিলি প্রোগ্রামিং করেও করা শিখাবো অ্যান্ড নিজেরাও শিখবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমার সাথে থাকার জন্য, অ্যান্ড আশা করি জেড টেস্ট নিয়ে আপনাদের আজকের পর থেকে আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। যদি কনফিউশন থাকে তাহলে আমাকে রিচ আউট করবেন, অ্যান্ড আই উইল বি মোর গ্ল্যাড টু হেল্প। থ্যাংক ইউ ভেরি মাচ।